আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এইচএসসি কম্প্লিটিং সেন্টেন্স রাজশাহী বোর্ড ২০২৩ বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও জানবো কিভাবে সহজেই সেন্টেন্স তৈরি করে আনসার করা যায়। আচ্ছা, প্রথমে দেখো এখানে ১০টা সেন্টেন্স দেওয়া থাকবে। ১০টা সেন্টেন্সের জন্য ১০ মার্ক বরাদ্দ থাকবে। কমপ্লিট সেন্টেন্স করতে গেলে আগে আমাদের ২টা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের রুলসগুলো ভালো করে জানতে হবে। কমপ্লিট সেন্টেন্সের যে রুলস আছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সে সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত রুলস অনুযায়ী আমাদের সঠিক বাক্য বা যুক্তিসঙ্গত বাক্য আমাদের তৈরি করতে হবে। এই ২টা বিষয় সম্পর্কে ধারণা থাকলে কমপ্লিট সেন্টেন্স একেবারেই সহজ হয়ে যাবে। এটা নিয়ে আমাদের একটা ক্লাস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে আরও বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, চলো এবার আমরা রাজশাহী বোর্ড ২০২৩টা সমাধান করি। দেখো প্রথমে দেওয়া আছে দ্য মার্টার্স লেইড ডাউন দেয়ার লাইফস ইন 1971, অর্থাৎ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা তাদের জীবন ত্যাগ করে অথবা এখানে তার জীবন উৎসর্গ করে। দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট, যাতে করে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের রুলসটা কোনটা। এখানে কিন্তু রুলসটা হচ্ছে এই যে সো দ্যাট। এটা কিন্তু আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে অবশ্যই সেন্টেন্স দেখে। তার মানে আমাদের এখানে লাগবে সো দ্যাটের যে রুলস, ওই রুলসটা আমাদের জানা লাগবে, অর্থাৎ ওই রুলসটা এখানে প্রয়োগ করা লাগবে। ওই রুলস অনুযায়ী সেন্টেন্সের আমাদের গঠন করতে হবে। তাহলে এখানে দেখো সো দ্যাটের ২টা নিয়ম আছে আমরা জানি। সো দ্যাটের আগে যদি এই যে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে হয় ক্যান, সাবজেক্টের পরে ক্যান অথবা মে হয়। ঠিক আছে? প্লাস ভার্বের বেস ফর্ম। আর সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে সো দ্যাটের পরে সাবজেক্টের পর কি বসে? কুড অথবা মাইট। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট, যাতে করে। কিসের জন্য করেছিল? যাতে করে উই কুড গেট ফ্রিডম, যাতে করে আমরা স্বাধীনতা পেতে পারি। ঠিক আছে? এই যে সাবজেক্ট দিলাম কি উই, প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে সো দ্যাটের পরে, তারপরে কি দিতে হবে? তারপরে দিতে হবে কুড অথবা মাইট। তাহলে আমরা কুড দিলাম, তাহলে উই কুড। কুডের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য হবে গেট। উই কুড গেট ফ্রিডম, তারা এটা করেছিল, তারা তাদের জীবনটা ত্যাগ করেছিল, উৎসর্গ করেছিল কিসের জন্য? আমরা যাতে করে ফ্রিডম পেতে পারি। ঠিক আছে? তাহলে উই কুড গেট ফ্রিডম। আচ্ছা, পরেরটা দেখো, ইটস টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে। ড্যাশ উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। আচ্ছা, দেখো এখানে উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি উড নট হ্যাভ, যদিও এখানে নট আছে, কিন্তু এমনিতে আমরা যখন করতে যাই থার্ড কন্ডিশনাল যে নিয়মে, তখন কি হয়? উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তার মানে এটা হচ্ছে কোন কন্ডিশনাল নিয়মে আছে? থার্ড কন্ডিশনাল নিয়মে আছে। ঠিক আছে? উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, তাহলে আমরা ট্রেনটা মিস করে থাকতাম না। কি করলে? ইফ উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি আমরা তাড়াতাড়ি যাত্রা শুরু করতাম তাহলে কি হতো? তাহলে আমরা ট্রেনটা মিস করতাম না। ঠিক আছে? অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল নিয়মে করতে হবে। যেহেতু পরেরটা আছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এগুলো থাকলে আমরা জানি কি থার্ড কন্ডিশনাল করতে হয়। তাহলে প্রথমটা হয় ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে ইফ এখানে প্রথমে আমরা বসালাম, এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। উড হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? অর্থাৎ থার্ড কন্ডিশনাল রুলসটা হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বলতে বোঝায় সাবজেক্ট পরে যে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পরটা দেখো, দ্য পোর ইজ টু দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, অর্থাৎ কবিতাটা খুবই কঠিন ফর ড্যাশ। আচ্ছা, যখন টু থাকে তখন আমরা যদি এরপরে কি দিতে হয়? ডট ডট টু দিতে হয়, তাই না? কিন্তু সাবজেক্ট যদি সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে এখানে ফরের পর ফর দিতে হয় অতিরিক্ত। তারপরে একটা কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়। তারপরে কিন্তু টু প্লাস বাকি অংশ বসে। আর যদি সাবজেক্ট যদি এটা হচ্ছে ব্যক্তিবাচক হয় তাহলে কিন্তু এখানে এই যে ডিফিকাল্টের পরে কিন্তু ডিরেক্ট কি হতো? টু হতো। এখানে টু টি ডবল ও টু আছে আর এখানে আরেকটা টু প্লাস বাকি অংশ হতো। কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা এখানে বস্তুবাচক। এজন্য এখানে একটা ফর আছে। ফরটা দিতে হবে। ফরের পরে একটা কি আনতে হবে? অবজেক্ট আনতে হবে। দেন টু দিতে হবে। তাহলে আমরা এটা দিব, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। কবিতাটা এতই কঠিন
যে আমার জন্য এতই কঠিন মুখস্থ করা। ঠিক আছে? অর্থাৎ কবিতাটা এতই কঠিন যে আমি মুখস্থ করতে পারি না। তাহলে এখানে হবে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ২ নম্বরটা দেখো, ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড। এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন। ঠিক আছে? আমাদের কিছু কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে প্রবাদও মনে রাখতে হবে। ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। সুতরাং আমাদের জীবনে এগুলো নিয়ে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। শি স্পোক অ্যাজ ইফ। আচ্ছা এখানে আমরা অ্যাজ ইফ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাজ ইফের রুলস। অ্যাজ ইফ এর কিন্তু ২ টা রুলস আছে। একটা হলো অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আর যদি অ্যাজ ইফ এর ১ম টা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দেখো অ্যাজ ইফ এর ১ম অংশটা কি আছে? শি স্পোক মানে এটা পাস্ট টেন্সে আছে। তার মানে এই পরের সেন্টেন্সটা গঠন করতে হবে কি দিয়ে? পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। তাহলে আমরা এখানে কি সেন্টেন্স বসাতে পারি? শি স্পোক, সে কথা বলে অ্যাজ ইফ এমনভাবে যেন শি হ্যাড অ্যান এমবিবিএস। এই যে শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, শি হ্যাড বিন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সে এমনভাবে কথা বলে যেন সে একজন এমবিবিএস ডাক্তার। শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, আসলে সে ছিলেন একজন হাতুড়ে ডাক্তার। তারপর এফ নম্বরটা দেখো, দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, অর্থাৎ চোরটা পুলিশের ভয় পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়েছিল। লেস্ট নতুবা ড্যাশ অ্যারেস্টেড। আচ্ছা আমরা জানি যে এটা এটা দেখে কিন্তু বুঝতে পারছি লেস্ট, এই লেস্ট যখন থাকবে তখন কিন্তু লেস্টের পর একটা সাবজেক্ট হয়, এরপর একটা কি হয়? এটা মাইট অথবা তোমার হচ্ছে শুড হয়, তারপরে ভি ওয়ান হয়। ঠিক আছে? লেস্টের এই সূত্র, এটা কিন্তু রুলস। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান। তাহলে আমরা এটা দেবো লেস্টের ওই নিয়মে আমাদের এই স্ট্রাকচারে এই সেন্টেন্সটা গ্রহণ করতে হবে। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়েছিল বা দৌড়ে পালিয়েছিল। লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। ঠিক আছে? তাহলে এখানে এই যে লেস্টের পরে একটা সাবজেক্ট নিলাম শুড, এই হি, তারপরে আছে ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব, বা এখানে আছে কি শুড মডেল অক্সিলারি, তারপরে বি নিলাম, বিটা হচ্ছে কিন্তু এখানে মেইন ভার্ব। ঠিক আছে? বি অ্যারেস্টেড, হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। ডেসপাইট, এবার দেখো এখানে এটা আছে ডেসপাইটের রুলস। ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভ। আচ্ছা ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না। ডেসপাইটের পরে কি বসে? একটা পসেসিভ বসে, দেন একটা নাউন বসে। তাহলে আমরা এখানে দেবো ডেসপাইট হিজ প্রভার্টি। ডেসপাইট এই যে হিজ, তারপরে নাউন কি? প্রভার্টি। ডেসপাইট হিজ প্রভার্টি, অর্থাৎ দরিদ্র থাকা সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভ, সে তার আত্মীয় স্বজনদের কি করে? সাহায্য করে। এবার এইচ নম্বরটা দেখো, এখানে কিন্তু ডেসপাইটের পরে কিন্তু অফ হয় না, ইনস্পাইটের পরে কিন্তু অফ হয়, কিন্তু ডেসপাইটের পরে অফ কিন্তু হয় না। এই জন্য এখানে শুধু হবে ডেসপাইট হিজ পভার্টি। এইচ নম্বরটা দেখো, হি টুক লজিক, অর্থাৎ সে যুক্তিবিদ্যা নিয়েছিল কিসের বদলে? হিস্ট্রির পরিবর্তে, অর্থাৎ ইতিহাসের পরিবর্তে। তাহলে এখানে পরিবর্তের ওই রুলসটা কি হয়? ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ, দুইটা যে কোনো একটা দিতে পারো। হি টুক লজিক ইন লিউ অফ হিস্ট্রি, অর্থাৎ সে ইতিহাসের পরিবর্তে যুক্তিবিদ্যা নিয়েছিল, অথবা হি টুক লজিক ইনস্টিড অফ হিস্ট্রি। এটা হচ্ছে ইন লিউ অফ অথবা ইনস্টিড এই সূত্র বা এই রুলস। হিস্ট্রি সিমস টু বি ডিফিকাল্ট টু হিম, অর্থাৎ তার কাছে ইতিহাসটা বেশ কঠিন মনে হয়। ৮ নম্বরটা দেখো, ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হয়ে থাকতাম ড্যাশ। আচ্ছা এই ইফ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? কিন্তু এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইফ দেখে তো বুঝতে পারলাম যে কন্ডিশনাল, কিন্তু এটা কোন কন্ডিশনাল আছে সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? ৩ প্রকার। ৩ প্রকারের মধ্যে এটা কোনটা? এটা দেখো থার্ড কন্ডিশনাল। কিভাবে দেখো? থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে? তাহলে দেখো ইফ এরপরে কি আছে সাবজেক্টের পরে? এই যে হ্যাড বিন আছে, হ্যাড বিন এটা কিন্তু পারফেক্ট টেন্সে হয়। ঠিক আছে? তাহলে আমরা এই সাবজেক্টের পরের অংশটুকু দেখব কন্ডিশনাল সেন্টেন্স চিহ্নিত করার জন্য। তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হয়ে থাকতাম, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে এর পরেরটা হয় পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বলতে কি বোঝায়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আমরা এটা দিয়ে এই যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করব। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হয়ে থাকতাম তাহলে কি করতাম?
আই উড হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি কি ভাত খেয়ে থাকতাম। আই উড হ্যাভ ইটেন রাইস, আই উড হ্যাভ ইটেন রাইস এ যে ভার্বের পাস্ট পার্টিসিপল। বাট আই এম নট হাংরি অ্যাট অল, কিন্তু আদৌ আমি ক্ষুধার্ত ছিলাম না। আচ্ছা, এবার যে নম্বরটা দেখো, করুপশন ইজ এ কার্স, অর্থাৎ দুর্নীতি একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম, এখনই সময়। দ্য গভর্নমেন্ট ড্যাশ। আচ্ছা দেখো, ইট ইজ হাই টাইম, এটার পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ওখানে দুটা যে কোনো একটা দিয়ে করা যাবে। সাবজেক্ট প্লাস ভি টু দিয়েও করা যাবে, আবার টু প্লাস ভি ওয়ান দিয়েও করা যাবে। যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া আছে, তার মানে ওই একটা রুলস ছাড়া তুমি দ্বিতীয়টাই করতে পারবে না। ইট ইজ হাই টাইম, এখনই সময়, তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে করতে হবে। দ্য গভর্নমেন্ট টুক নেসারি স্টেপস, এখনই সময় সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ইট ইজ হাই টাইম, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট আছে, এবার ভি টু করতে হবে, তাহলে টেকের ভি টু টুক, দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপ। ঠিক আছে, গভর্নমেন্টের উচিত এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা সুন্দর করে বুঝতে পেরেছো। তারপর কোনো সমস্যা থাকলে বা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।